ওকে, সো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রিডি অ্যালগোরিদমস, বা এটাকে বলা হচ্ছে গ্রিডি মেথডস। যে কিছু প্রবলেম আছে ওদেরকে আমরা মূলত গ্রিডি অ্যালগোরিদম বা গ্রিডি মেথডের মাধ্যমে হচ্ছে সলভ করি। সো ফার্স্ট আগে বুঝবো যে গ্রিডি মেথড আসলে কোনগুলা, আর কোন কোন প্রবলেম গুলোকে এই গ্রিডি মেথডে বা এই গ্রিডি অ্যালগোরিদমের দ্বারা হচ্ছে সলভ করা যায়। সো গ্রিডি নামটাই বোঝা যায় যে গ্রিডি মানে যেহেতু আমরা বাংলায় লোভী বলি, যে আলটিমেটলি আহ এখানে যেটা হয় বা গ্রিডি মেথড গুলোতে যেটা হয় যে সবসময় বেস্ট যে অপশনটা থাকে অ্যাভেলেবল কারেন্ট সিচুয়েশনে, নট ফিউচার। আমার হাতে হচ্ছে বা আমার চারপাশে যতগুলো অপশন আছে তার মধ্যে যেটা বেস্ট অপশন থাকবে সেটাই আলটিমেটলি হচ্ছে আমি পিক করব, নট থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার। তো লোভী মানুষরা যেটা করবে যে হচ্ছে যেটা তার কাছে এখন বেস্ট মনে হবে, বেস্ট অপশন অ্যাভেলেবল মনে হবে, সেটা যেটাই হোক না কেন সে সেটাকে পিক করবে। তো গ্রিডি মেথড হচ্ছে ওটা, বা গ্রিডি অ্যালগোরিদম হচ্ছে ওইগুলা যারা হচ্ছে তোমার কাছে এখন বেস্ট যে অপশনটা থাকে সেটা আলটিমেটলি পিক করে। তো ওই ধরনের প্রবলেমকে আমরা সলভ করার সময় হচ্ছে গ্রিডি মেথডের মাধ্যমে সলভ করি। সো এটাকে বলা যায় যে ইট টেক্স দা বেস্ট অপশন অ্যাভেলেবল অ্যাট দা কারেন্ট টাইম। সো কারেন্ট সিচুয়েশনে বা একটা প্রেজেন্ট টাইমে হচ্ছে আমার হাতে যতগুলো অপশন আছে সেই অপশন গুলোর মধ্যে আমি বেস্ট অপশনটা নিব। তো এই ধরনের মেথড গুলোকে আমরা গ্রিডি মেথড বলি। এন্ড অনেকগুলো প্রবলেম আছে যে ওই প্রবলেম গুলো সলভ করার সময় আমরা আসলে গ্রিডি মেথডের মাধ্যমে এই প্রবলেম গুলোকে সলভ করি। আর কিছু প্রবলেম আমরা অলরেডি দেখেও ফেলছি। যেমন এটার মনে হয় 2 ক্লাস আগে একটা টপিক ছিল, যেটা নাম ছিল হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি। এটাকে আমরা করার সময় হচ্ছে আমরা একটা ক্রুস্কাল অ্যালগোরিদম দেখছিলাম যে ক্রুস্কাল অ্যালগোরিদমের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রি বের করা যায়, আবার প্রিমস অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি কে বের করা যায়। তো আমাদের যদি মনে থাকে মিনিমাম স্প্যানিং ট্রির আইডিয়াটা এটাই ছিল যে যখন এই ক্রুস্কাল বা প্রিমটা যখন ইউটিলাইজ হয় তখন তারা সবসময় যেটা করে, যতগুলা হচ্ছে এজ ছিল সেই এজ গুলোর মধ্যে অলওয়েজই হচ্ছে সে মিনিমামকে পিক করতো, বা সিমুলেশনের মধ্যে হচ্ছে সবসময় যেটা ঘুরতো এজ গুলোর মধ্যে অলওয়েজ মিনিমামটাকে পিক করে করে দেন সামনের দিকে আগাইতো। সো এই এমএসটি প্রবলেম যেটা, এটাকে আমরা বলতে পারি যে এটা একটা গ্রিডি মেথড আসলে সলভ হচ্ছে, বিকজ এও যেটা করতেছে যে তার হাতে যতগুলো এজের অপশন আছে ওই এজ গুলোর মধ্যে অলওয়েজ মিনিমাম এজটাকে হচ্ছে পিক করে। সো এটাকে একটা বলা যায় যে এটা হচ্ছে গ্রিডি মেথডের মধ্যে পড়ে। দেন লাস্ট যে ফ্রাইডে ওইখানে হচ্ছে আরেকটা অ্যালগোরিদম আমরা দেখছিলাম যেটা হচ্ছে আমাদের ডায়াক্সটা অ্যালগোরিদম। এটাও সেম কাজই করতো, যে আলটিমেটলি হচ্ছে যখন যে অপশনটা মিনিমাম হয় শুধুমাত্র সেই ভার্টেক্সটাকে প্রায়োরিটি কিউ থেকে পপ আউট করতো পরের স্টেপে কাজে লাগানোর জন্য। তো এরকম অনেক প্রবলেম আছে যেগুলোকে অ্যাকচুয়ালি গ্রিডি মেথডে সলভ করা হয়, বা তারা আসলে গ্রিডি মেথড ইউজ করে। বাট আমরা হয়তো আসলে ওই জিনিসটা কখনো ফোকাস করিনি, কারণ গ্রিডি মেথডটা কি এটাই আমরা জানতাম না। আর পাশাপাশি হচ্ছে আজকে আমরা মেইন আরো 2টা গ্রিডি মেথড দেখবো, বাট এইটা আসলে কোনো শেষ নাই। লাইক গ্রিডি মেথড তো অনেক প্রবলেম সলভ করা যায়, বাট আজকে আমরা স্পেশালি আরো 2টা প্রবলেম দেখবো। এবং এই দুইটাই খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে হাফম্যান কোডিং, আর একটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। সো এই দুইটা প্রবলেম হচ্ছে আমরা মূলত আজকে দেখবো। এন্ড এই দুইটা হচ্ছে আমাদের গ্রিডি মেথড, যেটা গ্রিডি মেথডের মাধ্যমে হচ্ছে সলভ হয়। এন্ড এর মধ্যে ফ্র্যাকশনাল অ্যাপসেটটা খুবই ইন্টারেস্টিং, এটা অনেক ইন্টারেস্টিং। আমরা দুইটাই দেখবো আর কি, যে কোনটা কিভাবে আসলে কাজ করে। তো ফার্স্টে হচ্ছে তাহলে আমরা গ্রিডি মেথড আর হাফম্যান কোডিংটা দিয়ে শুরু করি। দেন হচ্ছে আমরা ফ্র্যাকশনাল অ্যাপসেটটা কেমনে হয় সেইটা হচ্ছে ওভারলুক করবো আর কি। তো ফার্স্টে তাহলে আমরা দেখি যে হাফম্যান কোডিং এই প্রবলেমটা আসলে কি। ফার্স্টে প্রবলেমটা বুঝবো, দেন হচ্ছে এটা কিভাবে আসলে কাজ করে সেই ব্যাপারটা। ওকে, সো হাফম্যান কোডিং এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর এই কোডিংটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করতেছে বোথ টাইপের কোডিং, মানে এটা হচ্ছে এনকোডিং প্লাস হচ্ছে ডিকোডিং, দুইটাই আসলে এটা মিন করে। সো হাফম্যান এনকোডিংও আমরা দেখবো এবং হাফম্যান কিভাবে ডিকোডিংও করা যায় সেটা হচ্ছে আমরা দেখবো আর কি। এখন এনকোডিং বা ডিকোডিং যখন তোমার কাছে কেউ বলবে, তো ফার্স্টেই হচ্ছে স্বাভাবিকভাবে যেটা আমাদের হচ্ছে মাথায় আসে যে এনকোডিং বা ডিকোডিং ব্যাপারটার কথা, সেটা হচ্ছে যে এনকোডিং করা মানে কি, যে আমার কাছে গিভেন হচ্ছে একটা ধরো মেসেজ দেওয়া আছে, কেউ আমাকে একটা মেসেজ পাঠাইলো, ওইটা ধরো ট্রান্সমিট করার সময় ওটাকে আমি বিটে ট্রান্সমিট করলাম, তাহলে এই সিনারিওটাকে আমরা বলতে পারি এনকোডিং করা। যে আমার কাছে গিভেন একটা মেসেজ আছে, মেসেজ গুলাকে আমি হচ্ছে বিটে কনভার্ট করলাম, এটা হচ্ছে এনকোডিং। আর সেম ভাবে যদি তুমি উল্টা কাজটা করো, যে তোমার কাছে গিভেন হচ্ছে অনেকগুলা 0101 এর বিট দেওয়া আছে, ওখান থেকে তুমি তোমার অ্যাকচুয়াল মেসেজটা তুমি হচ্ছে বানাইলা বা কনস্ট্রাক্ট করলা, তাহলে এই সিনারিওটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিকোডিং করা। সো এনকোডিং ডিকোডিং এর ব্যাপারটা হচ্ছে এটাই, যে মেসেজ থেকে বিটে যাওয়া মানে আমার এনকোডিং, আবার
বিট থেকে অ্যাকচুয়াল মেসেজে ফেরত আসাই হচ্ছে ডিকোডিং। এখন এই কাজটা করার ডেফিনেটলি অনেক ওয়ে আছে, বাট হাফম্যান উনি হচ্ছে একজন সায়েন্টিস্ট, উনি হচ্ছে এটার জন্য একটা বেটার মেথড হচ্ছে আমাদেরকে দেখাইছে যে তোমরা আমরা আসলে এই মেথডে করলে এটা অনেক ইফিশিয়েন্ট হবে বা বেটার হবে আসলে। So, এখন ইফিসিয়েন্সির জায়গাটা যদি আমি একটু যাই, যে এই এনকোডিংটা বা নর্মালি আসলে মেসেজ থেকে বিট বা বিট থেকে মেসেজ এই কাজটা অ্যাকচুয়ালি কিভাবে হয় বা অ্যাকচুয়ালি আমরা কোন মেথডটা ব্যবহার করি সেটাই যদি আমরা যাই, আমাদের হচ্ছে একটা মেথড আছে, ওটাকে বলা হয় হচ্ছে আস্কি মেথড। সো আস্কি মেথড হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা হচ্ছে মেসেজকে হচ্ছে বিটে কনভার্ট করি আর কি। এটা হচ্ছে খুব সম্ভবত কোনো একটা কোর্সে পড়ানো হতে পারে, আমি শিওর না, বা আমাদের আইসিটি তে অল্প স্বল্প থাকতে পারে। তো আস্কি মেথডের ব্যাপারটা হচ্ছে, আস্কি মেথডে যেটা করা হয় যে একটা লেটার যেটা সবসময় যেটা করা হয় যে একটা লেটারকে 8টা বিটে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে আস্কি মেথডের একটা প্রপার্টি। যেমন আমার এক্সাক্টলি মনে নেই, যেমন হচ্ছে ক্যাপিটালে ক্যাপিটাল কে হচ্ছে 8 বিটে রিপ্রেজেন্ট করা হবে। এবং এটার জন্য হচ্ছে 65, এই সংখ্যাটা একটা ডেসিমাল সংখ্যা 65, এই 65 কে যখন তুমি বিটে কনভার্ট করবে তখন হচ্ছে একটা 8 বিট রিপ্রেজেন্টেশন আমরা পাবো। ওই 8 বিটের মাধ্যমে হচ্ছে ধরো ক্যাপিটাল এ কে হচ্ছে রিপ্রেজেন্ট করা হয়। সেম ভাবে স্মল এ এটাকেও 8 বিটে রিপ্রেজেন্ট করা হবে, এবং এটার জন্য খুব সম্ভবত 92 বা কিছু একটা হবে, মনে নেই। বাট আলটিমেটলি আমার কথা হচ্ছে যে যে কোনো লেটারই হোক না কেন, সবগুলা লেটারকে সবসময় হচ্ছে 8 বিটে রিপ্রেজেন্ট করা হয়। ইভেন যদি একটা স্পেস থাকে, ধরো হচ্ছে একটা লেটার দেওয়া আছে, যে একটা মেসেজ দেওয়া আছে গুড বয়, সো এখানে যেহেতু একটা স্পেস আছে, স্পেসটাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে আলটিমেটলি আমার 8 বিটের প্রয়োজন হবে। তো আজকের ব্যাপারটাই হচ্ছে যে যে কোনো টাইপেরই হচ্ছে ক্যারেক্টার হোক না কেন, তাকে সবসময় 8 বিটে রিপ্রেজেন্ট করা হয়। এখন ধরো তুমি একটা কম্পিউটার একটা মেসেজ পাস করলা, বা তুমি কম্পিউটার ধরো টাইপ করলা অ্যাপেল এই ওয়ার্ডটা। এখন এই অ্যাপেল ওয়ার্ডটা যখন মানে ট্রান্সমিট হবে তখন টোটাল কয়টা বিটের প্রয়োজন হবে, যেহেতু আমি বললাম যে যে কোনো টাইপের লেটারের জন্য বা যে কোনো ক্যারেক্টারের জন্য 8টা বিটের প্রয়োজন হয়, আর আমার এখানে যেহেতু 5টা লেটার আছে, সো এই অ্যাপেল শব্দটা ট্রান্সমিট করতে গেলে আমার 5 × 8 এতগুলো, আবার সোজা কথা আমার 40টা হচ্ছে বিটের প্রয়োজন হবে। তো এইভাবে অ্যাকচুয়ালি ট্রান্সমিট হয় নর্মালি আমাদের যখন অ্যাসকিতে আমরা ব্যবহার করি। যখন হচ্ছে কোনো একটা লেটারকে আমরা তো হচ্ছে হিউম্যান হিসেবে টাইপ করি আমাদের কিবোর্ডে, বাট যখন ট্রান্সমিট হবে, ট্রান্সমিট হওয়ার সময় আসলে বিটে ট্রান্সমিট হবে, লাইক কম্পিউটার তোমার এবিসিডি বুঝবে না, ওরা আসলে বিটের ইকুয়েশন গুলা বুঝবে বা বিটের হচ্ছে সিকোয়েন্স গুলা বুঝবে। তো এখন হাফম্যান যেটা বলছে যে আচ্ছা এই যে বিটের এতগুলা বিট লাগতেছে, যে আচ্ছা মাত্র 5 লেটার একটা ওয়ার্ড গেল বা 5টা ক্যারেক্টার গেল, তার জন্য 40টা বিটের প্রয়োজন হয়। তো হাফম্যান ঠিক করছে যে এটার থেকে বেটার বা কোনো এফিশিয়েন্ট ওয়েতে আমরা আসলে এই কাজটা করতে পারি কিনা, বা আমরা কি কোনোভাবে এই যে বিটের লেন্থটা এটা আসলে কমানোর কোনো ওয়ে আছে কিনা। সো হাফম্যান হচ্ছে তখন তার একটা মেথড বলছে যে আমরা আসলে এই মেথডটা যদি অ্যাপ্লাই করি তাহলে হয়তো হচ্ছে আমরা বিটের যে সিকোয়েন্সটা বা বিটের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে কমাইতে পারবো। তো স্বাভাবিকভাবে যখন সংখ্যাটা কমবে, তুমি অনেক ফাস্ট এবং ইফিশিয়েন্টলি হচ্ছে বিট গুলো ট্রান্সমিট করতে পারবা। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোটিভেশন ছিল এই কাজটা করার। সো এখন এই হাফম্যান এনকোডিংটা আসলে হয় কিভাবে, বা আলটিমেটলি হাফম্যানের মেথডটা আসলে কি ছিল, যে সে কি বলছে সেটাই যদি আমরা একটু বলি। সো হাফম্যান এনকোডিং যেটা, তো আমরা যেহেতু প্রথমে হচ্ছে হাফম্যান এনকোডিং এর পার্টটা দেখবো, ডিকোডিংটা অনেক সহজ, ওটা কোডিংটা এনকোডিংটা শেষ হলে দেখবো। সো আমরা হচ্ছে হাফম্যান এনকোডিংটা আগে দেখতেছি। সো হাফম্যান এনকোডিং এ যেটা বলে যে প্রথমে হচ্ছে আমার কাছে ডেফিনেটলি একটা মেসেজ থাকবে, যে মেসেজটা ধরো আমাকে ট্রান্সমিট করতে হবে বা যেটাকে আমার এনকোডিং করতে হবে। ধরো একটা মেসেজ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে অপোজিশন, এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ড। আমরা ধরো এই ওয়ার্ডের জন্য সিমুলেট করে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমাদের হচ্ছে অপোজিশন এই ওয়ার্ডটা দেওয়া আছে, যে ওয়ার্ডের জন্য মূলত আমরা হাফম্যান এনকোডিংটা হচ্ছে দেখতেছি। সো হাফম্যানের প্রথম আইডিয়াটা যে যখন তোমার কাছে কোনো একটা মেসেজ ট্রান্সমিট করতে হবে, প্রথম কাজটাই হচ্ছে যে আমাকে কাউন্ট করতে হবে তোমার আলটিমেটলি এখানে কতগুলা ক্যারেক্টার আছে বা কতগুলা লেটার আছে সেটা, এবং কয়টা কয়বার করে আছে সেটা হচ্ছে ফার্স্টে আমাকে কাউন্ট করতে হয়, বা কাউন্ট করে হচ্ছে আগে আমাকে বের করতে হয়। এটা হচ্ছে তার ফার্স্ট টাস্ক হাফম্যান ইনপুটিং এর। এখন এই কাউন্ট করার ব্যাপারটা হচ্ছে যদি আমরা একটু বলি যে এখানে সবকিছু তোমাকে কাউন্ট করতে হবে। ফর এক্সাম্পল তোমাকে একটা মেসেজ ট্রান্সমিট করতে হচ্ছে, যে মেসেজের নামটা এরকম যে A, তারপর একটা স্পেস দিয়ে ধরো দেওয়া হইলো বি সামথিং এমন আর কি। এখন তোমাকে যদি বলে এখানে কোন লেটারটা কয়বার আছে, তোমাকে প্রত্যেকটা লেটারকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করতে হবে। দ্যাট মিনস তুমি বড় হাতের স্মল হাত স্মল এ, ক্যাপিটালের স্মল এদেরকে একসাথে ট্রিট করতে পারবে না। লাইক তুমি বলবা ক্যাপিটাল এস একটা, স্মল এস হচ্ছে আমার কাছে 3টা, ক্যাপিটাল বি আছে আমার কাছে 2টা,
সরি, ক্যাপিটাল বি আছে একটা, স্মল বি আছে আমার কাছে দুইটা। আর এই যে এখানে একটা স্পেস আছে, ডেফিনেটলি যেটা বললাম যে কোনো স্পেস বা এনি কাইন্ড অফ হচ্ছে গ্যাপ বা যে কোনো ক্যারেক্টার সবাইকে হচ্ছে তোমাকে ট্রিট করা লাগবে। তো আমার এখানে যে স্পেস আছে ওই স্পেসটাকে আমি কাউন্ট করবো, বলবো আমার কাছে স্পেস আছে হচ্ছে একটা। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেটার, যেটা প্রত্যেকটা লেটারকে হচ্ছে কাউন্ট করতে হয়। এবং আরেকটু আমি যদি বলি যে শুধু স্পেসের ব্যাপারটা যে থাকলেই হবে এমন না। এনি কাইন্ড অফ ক্যারেক্টার, একটা মাল্টিপ্লিকেশন দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, কমা দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, কোশ্চেন মার্ক দেওয়া আছে, ক্লোজিং ব্র্যাকেট দেওয়া আছে, যে কোনো টাইপের ক্যারেক্টারই থাকুক না কেন, তুমি একে কখনো ভাববা না যে আচ্ছা এটা এমনিই দিছে, এটা অ্যাকচুয়ালি মেসেজের একটা পার্ট। তো আলটিমেটলি যদি একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকতো, তুমি বলতো যে ফার্স্ট ব্র্যাকেট আমার কাছে হচ্ছে একটা আছে। তো যে কোনো টাইপের ক্যারেক্টারই থাক না কেন, সবকিছুকে তোমাকে কনসিডারেশনে নিতে হবে হাফ মিনিট কোডিং করতে গেলে, বিকজ এনি কাইন্ড অফ থিং আসলে আসতে পারে আমাদের মেসেজের জন্য, বা যে কোনো কিছু ট্রান্সমিট আমরা আসলে করতে পারি, যেহেতু কিবোর্ডে বা যে কোনো আমাদের সব অপশনই অ্যাভেলেবল থাকে। যাই হোক, সো আমরা হচ্ছে বোঝার সময় যেহেতু একটা মানে নর্মাল সলিউশন ধরে বুঝতেছি, তো আমরা হচ্ছে অপোজিশন যেটা, এই ওয়ার্ডটাকে নিয়ে হচ্ছে কাজ করবো। তাইলে আমাদের প্রথম কাজ হবে যতগুলো আমার কাছে ক্যারেক্টার আছে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি হচ্ছে কাউন্ট করা। তো আমরা যদি এখন দেখি, যেখানে আমরা ইচ্ছা করে কোনো বড় হাতের কিছু রাখিনি, ইচ্ছা করে সব স্মল, মানে স্মল লেটারই লাগছে। সো আমার কাছে স্মল ও এটা আছে হচ্ছে তিনটা, স্মল পি আমার কাছে আছে হচ্ছে দুইটা। তো হচ্ছে একটু লিখে রাখি আমার কাছে কোনটা কি কি আছে। সো আমরা হচ্ছে ফার্স্ট এর দিকে কাউন্ট করলাম। স্মল ও এটা আছে আমার কাছে তিনটা, স্মল পি, পি আছে আমার কাছে হচ্ছে দুইটা। আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এখানে আর কি কি ছিল, আর ছিল হচ্ছে আমার কাছে আই, আই ছিল হচ্ছে দুইটা, এটা আমরা দেখতে পারি। ও তিনটা ছিল, পি দুইটা ছিল, তারপর হচ্ছে আমার আই দুইটা ছিল। তারপর আর যদি আমরা নেই, আর টি একটা আছে, এস একটা আছে, আর হচ্ছে এন একটা আছে। তো বাকি যারা তারা সবাই হচ্ছে একটা একটা করে আছে, তো তাদেরকে হচ্ছে নিয়ে নিলাম। সো আমার কাছে টি একটা, এস একটা, আর হচ্ছে এন একটা। সো আমাদের হচ্ছে তাহলে যেটা কাজ যে আমরা আসলে হচ্ছে যতগুলো আমার কাছে ক্যারেক্টার থাকুক না কেন সবগুলোকে হচ্ছে ফার্স্ট আমরা কাউন্ট করবো, যে আসলে মেইন যে আমার কাছে ওয়ার্ডটা দেওয়া আছে বা যে মেসেজটা দেওয়া আছে সেখানে হচ্ছে কোন ক্যারেক্টার বা কোন লেটারটা হচ্ছে ব্যবহার করে আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট টাস্ক। আচ্ছা, এটা যখন হয়ে যাবে বা আমাদের যখন কাউন্ট করা হয়ে যাবে, তখন যেটা করতে হয় এরপর হচ্ছে এদের মধ্যে থেকে মিনিমাম যে দুইটা না, মিনিমাম যে কাউন্টের যে দুইটা থাকবে তাদেরকে হচ্ছে মার্জ করতে হয়। সো মিনিমাম দুইটা ক্যারেক্টার তাদেরকে হচ্ছে মার্জ করে আমাদের একটা ট্রি হচ্ছে জেনারেট করতে হবে। এটা হচ্ছে হাফম্যানের সেকেন্ড কাজটা। যখন এটা কোডিং বা প্রোগ্রামিং করা হয় তখন মূলত প্রায়োরিটি কিউ ব্যবহার করা হয়। সো প্রায়োরিটি কিউতে হচ্ছে আলটিমেটলি পুশ করতে হয়, দেন মিনিমাম দুইটা পপ করে দিলে মিনিমাম দুইটা ভ্যালু হচ্ছে বের হয়ে যাবে যেখানে কম ক্যারেক্টার আছে আর কি। সো এভাবে কাজ করে। বাট আমরা হচ্ছে কোডিং এর পার্টটা আমরা আপাতত দেখতেছি না, আমরা দেখতেছি হাফম্যানটা কিভাবে জেনারেট হয়। সো আমরা এখন যেটা করব যে আমাদের এই যতগুলা লেটার আছে তার মধ্যে যে মিনিমাম দুইটা আছে বা যাদের কাউন্ট হচ্ছে মিনিমাম, তাদেরকে হচ্ছে একসাথে নিয়ে তাদেরকে আমরা মার্জ করবো, একটা ট্রি জেনারেট করবো মেনলি। এখন যদি মিনিমাম হিসাব করো, মিনিমাম হচ্ছে আসলে তিনটা আছে, লাইক টিও একটা, এসও একটা, এনও একটা। তো এক্ষেত্রে আসলে তুমি যে কোনো দুইটাকে হচ্ছে পিক করতে পারো। ধরো আমি লাস্টে যেহেতু এস আর এন এদেরকে হচ্ছে লিখছি, তাহলে আমি এই দুইটাকে হচ্ছে পিক করি। তো আমি এখন একটা ট্রি জেনারেট করব। আর ট্রিটার ক্ষেত্রে যেটা হবে সবসময় মিনিমাম দুইটাকে আমি মার্জ করবো। তাহলে এস আছে একটা, আর এন আছে একটা, আর এই দুইটাকে হচ্ছে আমি মার্জ করলাম। মার্জ করে আমি নতুন একটা ভার্টেক্স বা নতুন একটা নোড পাইলাম। আর মার্জ করার পর হচ্ছে এটার একটা নাম দিতে হবে। তাহলে এটা একটা নাম দিতে হবে, এটা নাম দিচ্ছে আমি এস এন, যেহেতু এখানে এস আর এন একসাথে মার্জ হয়েছে। আর নাম্বার লিখে দিই হচ্ছে দুই। কেন? কারণ হচ্ছে এস এর মধ্যে একটা লেটার ছিল, এন এর মধ্যে এন ছিল একটা, তো এরা যখন মার্জ হয়ে গেল তখন টোটাল দুইটা লেটার জেনারেট হইলো। তো এইভাবে আমি যেটা করলাম, একটা নতুন একটা ভার্টেক্স বানাইতে পারলাম বা নতুন একটা নোড বানাইতে পারলাম, যেটা নাম আমি দিলাম হচ্ছে এস এন টু। এবং যখন আমি এরকম মিনিমাম দুইটা ভার্টেক্স বা মিনিমাম দুইটা নোডকে মার্জ করে নতুন একটা নোড বানাবো, তখন আমরা যেটা করব, যে নোডটা একবার ব্যবহার হয়ে গেছে, যেমন এখানে এস ওয়ানটা একবার ব্যবহার হয়ে গেছে, এন ওয়ানটা একবার ব্যবহার হয়ে গেছে, ওটাকে আমরা ফার্দার কোনো কনসিডারেশন আর রাখবো না। এস ওয়ান আর এন ওয়ানটাকে আমরা আমাদের ক্যালকুলেশন থেকে হচ্ছে বাদ দিয়ে দিব, কারণ একটা নোড একবারই হচ্ছে কনসিডারেশন আসবে বা একবারই ক্যালকুলেশন আসবে। আর নতুন যে নোডটা জেনারেট হবে, এখানে যখন নতুন একটা ভার্টেক্স জেনারেট হচ্ছে আমাদের ট্রি এর, সেটাকে আমরা হচ্ছে আলাদা করে একটা নাম দিব। তাহলে আমাদের নতুন একটা ভার্টেক্স জেনারেট হয়েছে, সেটাকে আমি নাম দিয়ে দিলাম তাহলে এস এন টু, মানে এখানে যে নামটা আমরা দিছি ওই নামটাই দিলাম। সো প্রতিটা স্টেপে আমাদের এই কাজটা আসলে করতে হবে।
যে মিনিমাম দুইটা হচ্ছে আমার কাছে অপশন থাকবে, তাদেরকে আমরা একসাথে হচ্ছে মার্জ করব, এবং মার্জ করার পর আলটিমেটলি যখন মার্জ হয়ে যাবে তখন আগের অপশন গুলো যে দুইটা মার্জ করার জন্য ব্যবহার হয়েছে তাদেরকে আমরা সরায় ফেলবো আমাদের কনসিডারেশন থেকে, বিকজ একটা নোট কেবলমাত্র একবারই হচ্ছে ব্যবহার হবে। এবার নতুন যেহেতু একটা নোট চলে আসছে তাকে আমরা আমাদের কনসিডারেশনে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে প্রতি স্টেপে, লাইক হাফ মিলিয়ন কোডিং খুবই সহজ। এভরি স্টেপে হচ্ছে জাস্ট আমাদের এইটা ইটারেট করতে হবে, ইটারেট করলে দেখবা যে ফাইনালি খুব সুন্দর একটা ট্রি জেনারেট হয়। আচ্ছা, যাই হোক, তো আমরা আস্তে আস্তে যাই। তো এখন হচ্ছে আমরা এই একটা স্টেপ করলাম, এরপর কি হবে? আগের মতো কাজ, যে প্রায়োরিটি কিউ যেটা থাকে ওখান থেকে আমরা মিনিমাম দুইটা হচ্ছে নোটকে বের করব, বা মিনিমাম যে দুইটা থাকে তাদেরকে হচ্ছে আমরা নিব। তো এখন যদি আমরা হিসাব করি যে কাউন্ট যে কোনগুলা মিনিমাম আছে, সো 3 2 2 1, আর যেটা বললাম এই দুইটাকে নিব না, দেন আবার হচ্ছে আমার কাছে আছে 2। সো একটা তো T1 হবেই, এটা তো একটা মিনিমাম, আর একটা নেক্সট মিনিমাম আমাকে নিতে হবে। এখন নেক্সট মিনিমামটা SN2 হইতে পারে, I2 হইতে পারে, P2 হইতে পারে। বাট আমি হচ্ছে যেটা যে কোনো একটা তুমি নিতে পারো, বাট আমি অলওয়েজ যেটা প্রেফার করি যে যেটা মিনিমাম, যেটা অলরেডি কাজের মধ্যে আছে আর কি, বা যেটা অলরেডি একবার ব্যবহার হয়ে গেছে ওই টাইপেরটাকে হচ্ছে নিয়ে করাটা অ্যাকচুয়ালি উচিত, যেহেতু SN2 টা অলরেডি হচ্ছে একবার ক্যালকুলেশনে চলে আসছে বা এটা একবার ক্রিয়েট হয়েছে, তো এটাকে নিয়ে আমরা ফার্দার এক্সপ্লোর করব যদি এর থেকে কম মিনিমাম আর না থাকে। সো যদিও হচ্ছে P2 I2 ছিল, বাট স্টিল আমরা SN2 যেটা এটাকে হচ্ছে আসলে নিচ্ছি আমাদের নেক্সট স্টেপটা জেনারেট করার জন্য। তাহলে একটা তো আমরা T1 নিব ফর শিওর, কারণ T1টা তো মিনিমাম, তাহলে ওটাকে আমি নিলাম এই পাশে এখানে। সো T1টাকে আমি নিচ্ছি, আর এর পাশাপাশি হচ্ছে আমরা SN2 যেটা সেটাকে নিচ্ছি এবং এই দুইটাকে মার্জ করতেছি। সো এখন T1 আর হচ্ছে SN2 এই দুইটাকে মার্জ করলাম, মার্জ করে এখানে তাহলে আমি একটা নতুন একটা নোট পাবো। আর এই নতুন নোট তাহলে আমি নাম দিচ্ছি হচ্ছে TSN3, বিকজ এখানে টি আর এস এন মার্জ হয়েছে, এই জন্য নাম দিলাম TSN। আর টোটাল লেটার কাউন্টের সংখ্যা ধরো 1+2 করে এটাকে 3 করলাম, বিকজ টোটাল লেটার এতগুলোই আছে। আর যেহেতু এখন আমি টি আর এস এন কে মার্জ করছি, তাহলে আগের মতো কাজ, টিটা আমাদের আর ফার্দার কনসিডারেশন আসবে না, এস এন টা আমার আর ফার্দার কনসিডারেশন আসবে না, তাহলে রাদার দেন এদের জায়গায় একটা নতুন একটা কনসিডারেশন আসবে যেটা হচ্ছে TSN3, এটা আর কি। এটাকে তাহলে একটু উপরে আমি নাম দিয়ে দিই, এটা নাম হচ্ছে আমাদের TSN3। সো এই হচ্ছে নতুন একটা নোটকে আমি পাইলাম। এরপর আবার সেম কাজ, যে মিনিমাম হচ্ছে আমাদের যে দুইটা আছে সেই দুইটা মার্জ হবে। এখন তো আমরা দেখতে পারতেছি আমার হাতে আসলে অপশন আছে চারটা নোডের। প্রথম দুইটা হচ্ছে 3 3, মানে হচ্ছে TSN আর এরা হচ্ছে 3 3 করে আছে, আর PRI হচ্ছে 2 2 করে আছে, তার মানে মিনিমাম আসলে PRI হবে, এটা চোখ বন্ধ করেই বলা যায়। তাহলে আমরা এখন PRI কে মার্জ করবো। তাহলে পি আছে আমার কাছে দুইটা, আইও আছে আমার কাছে দুইটা, এবং এই পি এবং হচ্ছে আই, এই দুইটাকে হচ্ছে এখন আমরা আসলে একসাথে মার্জ করে দিলাম। তাহলে আমাদের এখানে আসতেছে PI4, বিকজ আমার কাছে যেহেতু পিআর একসাথে হইলো সে কারণে। আর টোটাল লেটার কাউন্টের সংখ্যা 4 হবে, কারণ 2 আর 2 করে আমার 4 আসতেছে, তো দ্যাটস ওয়াই। সো আমরা হচ্ছে ঠিক আছে PI4 পাইলাম, এবং যেহেতু তাহলে P2 আর I2 ব্যবহার হয়ে গেছে, তার মানে আগের মতো কাজ, P2 কে কনসিডারেশন থেকে বাদ দিলাম, I2 কে কনসিডারেশন থেকে বাদ দিলাম, নতুন একটা নোট পাইলাম সেটার নাম হচ্ছে PI, এবং সেখানে টোটাল 4টা লেটার থাকবে, তাহলে PI4। সো এটাকে আমরা পাশে লিখে রাখলাম আর কি। এরপরে সেম কাজ, যে মিনিমাম হচ্ছে দুইটা আবার লেটার নিব। সেবার মিনিমাম হিসাব করলে দেখতে পারতেছি যে আমার কাছে 3 3 4 এর মধ্যে মিনিমাম দুইটা 3 আর 3, TSN আর ও। তাহলে এই এখানে একটা TSN আছে 3, আর একটা O3, তাহলে এই মাঝে যে গ্যাপ আছে এখানে তাহলে আমি O3 কে লিখে রাখি। So, এই O3 নিলাম, আর এখন হচ্ছে TSN আর হচ্ছে ও, এই দুইটাকে হচ্ছে আমরা মার্চ করলাম। সো মার্চ করে এখানে তাহলে আবার একটা নতুন নোট পাবো, ওটার নাম ধরে দিলাম হচ্ছে TSNO। আর টোটাল এটা তাহলে যেহেতু এখানে তিনটা ছিল এখানে তিনটা ছিল, টোটাল এটার আমাদের 6টা হবে। সো TSNO এটা হচ্ছে আমার 6 হচ্ছে। আর ফাইনালি হচ্ছে তাহলে ওই আগের মতো এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আমার কাছে আছে TSNO এবং লেটার আছে টোটাল 6টা। আর এখন আমার কাছে আর অপশন আছে এই দুইটা, তো এখন আর মিনিমাম বলতে আর কিছু নেই, লাগে এই দুইটাই মিনিমাম এই দুইটাই ম্যাক্সিমাম, যেটাই বলো না কেন। সো এখন হচ্ছে আমরা আসলে এই দুইটা ফাইনাল আছে, তাহলে এই দুইটাকে আমরা ফাইনালি হচ্ছে অ্যাড করব বা মার্জ করব। মার্জ করে আমরা আমাদের ফাইনাল যে ট্রিটা সেটা হচ্ছে জেনারেট করে দেব। তাহলে হচ্ছে আমরা এটার পার্টটাকে নিলাম, এটার পার্টকে নিলাম, ফাইনালি হচ্ছে তাহলে আমরা আমাদের একটা নোট যেটা অ্যাকচুয়াল যে রুট যেটাকে আমরা বলি সেই রুটটাকে হচ্ছে পেয়ে গেলাম। এটাকে আর নাম লেখার দরকার নেই, এটা জাস্ট টোটাল 10 বলে দিতেই পারো, লাইক টোটাল যেহেতু এখানে 10টা লেটার আছে, সো ওটা বললেই হবে, বা এই দুইটা আলটিমেটলি এখন আমাদের ক্যালকুলেশন থেকে চলে গেল।
তো এইভাবে আলটিমেটলি যেটা করতে পারি যে প্রত্যেকবার মিনিমাম যে দুইটা আছে বা মিনিমাম যে দুইটা ক্যারেক্টার হবে কাউন্টের দিক দিয়ে, তাদেরকে প্রতিবার হচ্ছে আমরা অ্যাড করে করে বা করে করে আমরা একটা ট্রি কনস্ট্রাক্ট করতে পারি আর কি। এবং এই ট্রিটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে, এই ট্রিটাকে বলা হয় হচ্ছে হাফম্যান ট্রি। যেটা হচ্ছে এই হাফম্যান এনকোডিং করার সময় আমাদের ইউটিলাইজ করতে হয়, বা এটা আসলে অলওয়েজ হচ্ছে জমা হইতে থাকে আর কি, বা বের হয় কম্পিটিশনালি। সেভাবে আমাদের একটা হাফম্যান ট্রি কি হচ্ছে জেনারেট করতে হবে বেসড অন দা ক্রাইটেরিয়া, বা যেভাবে দেওয়া আছে সেরকম। ওকে, সো আচ্ছা আমাদের স্যার, বলো। স্যার এখানে একদম লাস্ট যখন দুইটা পেয়ার মানে একটা পেয়ার থাকবে তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম আর মিনিমামটা কাউন্ট করবো না, জাস্ট যে দুইটা থাকবে সেই দুটো আমরা হ্যাঁ, ট্রিতে লাস্টের কানেক্ট দুইটা করে দিব। থাকলে তো আসলে মিনিমাম বলতে আর চেঞ্জ চেক করার কিছু নাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। সেটাই আর কি। আচ্ছা ওকে, সো এইভাবে হচ্ছে আমাদের হাফ ম্যান ট্রি যেটা সেটা হচ্ছে জেনারেট হয়। তো আচ্ছা, এরপরের কাজে আমরা শুধু ট্রিটা জেনারেট করলাম, বাট আমাদের মেইন মোটিভেশনটা কোথায় ছিল? যে ওই কোডিং করা, মানে হচ্ছে প্রতিটা লেটারের যে করসপন্ডিং বিট হবে সেই বিট গুলাকে বের করা, এবং সেটা যাতে ইফিশিয়েন্ট হয়, লাইক প্রত্যেকটা লেটারের জন্য 8টার মতো যাতে বিট না লাগে, কম কম যাতে হচ্ছে বিট লাগে, যাতে করে আমাদের মেইন মোটিভেশনটা যাতে ফিল আপ হয় সে কারণে আর কি। ওকে, সো এখন এই বিট গুলো আমরা কেমনে বের করবো? এখন এই বিট বের করার সময় তোমাকে ট্রিতে হেল্প করবে কিভাবে? এখন খেয়াল করো, আমাদের এই যে হাফম্যান ট্রিটা আছে সেই ট্রিটার হচ্ছে প্রত্যেকটা কি বলে নোডে দুইটা দুইটা এজ আছে, একটা লেফটের দিকে একটা এজ চলে গেছে, আর একটা রাইটের দিকে এজ চলে গেছে, একটা লেফট সাব ট্রি একটা রাইট সাব ট্রি। এখন আমরা যেটা করব, এই প্রত্যেকটা নোডের যে হচ্ছে দুইটা এজ আছে, একটা লেফটের দিকে একটা রাইটের দিকে, এই দুইটাকে নাম দিব। লেফটের যে এজটা থাকবে সেটাকে নাম দিব 0, আর রাইটের যে এজটা থাকবে সেটাকে নাম দিব হচ্ছে 1। সো আমরা লেফটের, এটাকে আমি রেড কালারে দিচ্ছি, লেফটের এজের এই নোডের জন্য লেফটের এজের নাম দিলাম 0, রাইটের এজের নাম দিলাম 1। আবার এই নোডের জন্য লেফটের এজ হচ্ছে 0, রাইটের এজ 1। আবার এই নোডের জন্য লেফটেরটা 0, রাইটের এজ 1। এই নোডের জন্য একই কথা, লেফটেরটা 0, রাইটেরটা 1। আবার এই নোডের জন্য সেম, লেফটেরটা 0, রাইটেরটা 1। এটা করলে কি হলো যে এখন আমাদের প্রত্যেকটা এই যে ট্রিটা, প্রত্যেকটি ট্রির একটা এজের হচ্ছে আমরা একটা নাম পাচ্ছি, বা আলটিমেটলি হচ্ছে সেটার একটা কি বলে 0 আর 1 একটা বিটের মাধ্যমে তাকে রিপ্রেজেন্ট করতে পারলাম। ওকে, এখন আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমরা ইজিলি যে কোনো আলটিমেটলি কি বলে লেটার গুলো বা ক্যারেক্টার গুলোর জন্য বিট বের করতে পারবো। এখন আমাকে কেউ যদি বলে, আচ্ছা আমাদের তো এই অপোজিশন ওয়ার্ডে পি এই লেটারটা ছিল, তাহলে এই পি যে লেটারটা আছে এই পি লেটারের হচ্ছে করসপন্ডিং বিটটা কি হবে, বা পি লেটারকে আমি কি বিটের মাধ্যমে প্রকাশ করব, সেটা আমাকে যদি জিজ্ঞেস করে, আমরা যেটা করব, আমরা এই রুট থেকে শুরু করব। এই রুট থেকে শুরু করে দেখব যে রুট থেকে পিতে যদি আমি পৌঁছাতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে সেটা। যেমন তুমি খেয়াল করো, তোমাকে যদি বলে রুট থেকে শুরু করে তুমি পিতে পৌঁছাতে চাও, ফার্স্টে তোমাকে একবার লেফটে আসতে হবে, কারণ পিটা যেহেতু এই জায়গায় চলে আসে লেফটে, তো আমার আমাকে প্রথমে লেফটে যেতে হবে। তো লেফটে গেলে আমি একবার লেফটে যাওয়া মানে হচ্ছে 0কে পিক করা। তুমি 0কে পিক করলে ফার্স্টে তুমি EPA 4 এই জায়গায় পৌঁছাবা, দেন আবার তোমাকে লেফটে যেতে হবে, বা তুমি 0কে পিক করবা, তাহলে কিন্তু তুমি তোমার পি যেটা পিতে হচ্ছে পৌঁছে যেতে পারো। দ্যাট মিনস আমাকে যদি হচ্ছে পিতে পৌঁছাতে চাই, আমাকে ফার্স্টে একবার 0 পিক করা লাগছে, তাহলে আমি PA 4 গেছি, আবার 0 পিক করা লাগছে, এই জন্য আমি পিতে পৌঁছে গেছি। তার মানে হচ্ছে পি এর যে করসপন্ডিং যে বিট সিকোয়েন্স হবে সেটা হচ্ছে 00। কারণটা কি? কারণ একবার 0 করে হচ্ছে আমি ফার্স্ট এখানে আসলাম, আবার 0তে করে আমি পিতে পৌঁছে গেছি, তার মানে পি এর বিট সিকোয়েন্স যেটা সেটা হবে 00। সেম ভাবে আমাকে যদি বলে যে আই এর তাহলে হচ্ছে বিটের সিকোয়েন্সটা কি হবে, বা আই এর করসপন্ডিং বিট কি হবে, তাহলে আমি বলবো যে আবার ওই সেম কথা, আমি রুট থেকে শুরু করলাম, আমি ফার্স্টে 0তে যাব, 0তে গেলে আমি এখানে পৌঁছাবো, কিন্তু আয়ের যদি এবার আমাকে রাইট সাবট্রিতে যেতে হবে বা রাইট এজটা পিক করতে হবে, তার মানে আমি 1কে পিক করবো। তাহলে একবার 0, পরের বার 1 করলে আমি কিন্তু আই পেয়ে যাচ্ছি, তার মানে আয়ের করসপন্ডিং বিট সিকোয়েন্স হবে 0 1। সেম ভাবে আমাকে যদি বলে ও এর জন্য তাহলে বিট সিকোয়েন্স কি দাঁড়াচ্ছে, তাহলে ও এর জন্য আমাকে যদি করতে হয়, আমাকে আবার এখান থেকে রুট থেকে শুরু করতে হবে। ও এর জন্য ফার্স্ট আমাকে রাইটে যেতে হবে, দ্যাট মিনস 1। দেন আবার আমি লেফট যাব বা 0 পিক করব, তাহলে আমি কিন্তু ওতে পৌঁছে গেলাম। তার মানে ও এর জন্য হচ্ছে আমার বিট সিকোয়েন্স হবে 1 0। এইভাবে করে এখন তুমি যে কোনো সবগুলো মনে হয় বের করতে পারবা। তাহলে আমাকে যদি বলে টি এর জন্য কি হবে, টি এর জন্য বোঝা যাচ্ছে টি এর জন্য ফার্স্টে 1, তারপর আবার 1, তারপর হচ্ছে 0। সো টি এর জন্য হচ্ছে 1 1 0। এস এর জন্য হচ্ছে আমরা যদি বলি এস এর জন্য একটু বেশি হবে, ফার্স্টে 1, তারপর আবার 1, তারপর আবার 1, তারপরে যে 0, তাহলে এস কে পাবা। তাহলে এস এর জন্য হচ্ছে 1 1 1 0।
আর ফাইনালি এন আছে, এন এর জন্য হচ্ছে 4টা ওয়ান হইলে হবে, কারণ এন এর জন্য টোটালি ডান দিকে যেতে হবে, লাইক ওয়ান 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 ওয়ান। সো এন কে পাইতে গেলে আমাদের 4টা ওয়ান কে হচ্ছে পাইতে হবে। এই যে দেখো এখন আলটিমেটলি কি হইলো, আমাদের টার্গেট ছিল যে প্রত্যেকটা লেটারের জন্য একটা করেসপন্ডিং একটা বিট বের করা, যাতে হচ্ছে প্রত্যেকটা বিট ডিফারেন্ট হয় এবং সেটা যাতে হচ্ছে মিনিমাম সংখ্যক লেটারের মাধ্যমে, মিনিমাম সংখ্যক বিটের সিকোয়েন্সের মাধ্যমে হচ্ছে প্রকাশ করা যায়। তাহলে এইভাবে হচ্ছে আমরা আলটিমেটলি মিনিমাম সংখ্যক বিটের মাধ্যমে আমরা প্রত্যেকটা লেটারকে ইন্ডিভিজুয়ালি প্রকাশ করতে পারি। তো আমাদের এনকোডিং এর কাজটা যেটা হয় সেটা হচ্ছে হাফ মেন ট্রি জেনারেট করে দেন সেখানে আলটিমেটলি বিট গুলা বসানোর মাধ্যমে, লেফট বিটে 0 রাইট বিটে 1 বসানোর মাধ্যমে আমরা প্রত্যেকটা লেটারের জন্য করেসপন্ডিং বিট যেটা সেটা হচ্ছে পেয়েছে। এখন এটা বেনিফিটটা আসলে কোথায় আসতেছে, মানে এখন আমাদের বেনিফিটের জায়গাটা যে আমরা জাস্ট বিটটা দেখলাম যে আসলে বিট কিভাবে হচ্ছে বের হয়। তো আমরা এখন যদি একটু কাউন্ট করি তাহলে তুমি তোমার বেনিফিটটা দেখতে পারবা, যে আমরা আসলে হচ্ছে যে লেটার জন্য করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অপোজিশন, এই লেটারটা, যেখানে হচ্ছে আহ ধরো হচ্ছে আমার ও ছিল, দেন পি, পি ও, এস আই, টি আই ও, এবং হচ্ছে এম, এটা আর কি। এখন এই যে ও লেটারটা আমার কাছে দেওয়া আছে, এই ও লেটারের জন্য হচ্ছে আমার বিট যেটা লাগছিল সেটা হচ্ছে 10, এই বিটটা। এটা হচ্ছে যে আমাদের এখানে অলরেডি দেওয়া আছে যে ও এর জন্য আমার 10 প্রয়োজন হয়েছিল। তো এরকম করে হচ্ছে পি, যেটা পি এর জন্য হচ্ছে আমাদের প্রয়োজন হয়েছিল হচ্ছে 00। এর পরের পি যেটা, সেই পি এর জন্য হচ্ছে আমার প্রয়োজন হয়েছিল 00। আবার এরপর হচ্ছে ও আছে, ওর জন্য তো শুরুতেই দেখলাম 10। তারপর এস ছিল, এস এর জন্য হচ্ছে আমাদের কি লাগছিল, এস এর জন্য মনে হয় 1110 ছিল। হ্যাঁ, এস এর জন্য 1110 ছিল, সেটাকে আমরা যদি নেই, সো 1110। আই এর জন্য হচ্ছে প্রয়োজন হয় শুধু 01। টি হচ্ছে ছিল ডাবল ওয়ান, টি ছিল হচ্ছে 110। আবার আই ছিল, সেটার জন্য ছিল 01। এর জন্য ছিল হচ্ছে আমার 10। আর ফাইনালি হচ্ছে আমার এন ছিল, যেটা সবার একদম ডানে ছিল আর কি, 4টা ওয়ান। সো এইভাবে আলটিমেটলি যেটা হয় যে এই অপোজিশনের প্রত্যেকটা লেটার যেটা, সেটা লেটারটা এই বিট গুলো অনুযায়ী ট্রান্সমিট হয়, লাইক 1000 একবারে, মানে এই ওপি গুলো সরাই ফেললে তোমার কাছে যা থাকবে অতগুলো বিটের হচ্ছে প্রয়োজন হবে আর কি। এবং আমরা যদি টোটাল বিট এখন কাউন্ট করি যে আসলে এই হাফ মেন এনকোডিং করার ফলে আসলে এই টোটাল লেটারটা করার জন্য কয়টা বিট লাগলো, সেটা হচ্ছে এই 2 4 6 8, 12 14 16 18 20 24, 24 বা 25টার মতো আর কি, যেটা হোক না কেন। সো ধরো এই 24 বিট লাগে, বা টুকুনে দেখতে পারো 25টা হতে পারে, 24 25টার মতো। সো টোটাল হচ্ছে বিট যেটা, সেটা ধরো 24টা বিটের মতো আলটিমেটলি লাগতেছে, এবং এইটার মাধ্যমে আসলে ফুল মেসেজ যেটা, এটাকে আমরা ট্রান্সমিট করতে পারতেছি আমাদের এনকোডিং এ পড়ার সময় আর কি। যেখানে তুমি যদি আসলে অ্যাস্কি ব্যবহার করতাম, বা আমরা যদি অ্যাস্কি কোডটা ব্যবহার করতাম, তাহলে হচ্ছে কিন্তু আমাদের অনেক বেশি লেটার, বেশি পরিমাণ বিটের প্রয়োজন হতো। যেমন আমাদের অপোজিশন যে ওয়ার্ডটা, এখানে কিন্তু হচ্ছে আমার টোটাল 10টা লেটারের প্রয়োজন, 10টা লেটার হচ্ছে লাগতেছে। সো আমাদের অ্যাস্কি মেথডে বা আমাদের প্রিভিয়াস যে মেথডটা, সেখানে হয়তো 80টা বিটের প্রয়োজন হবে, সেই 80টা বিটকে হচ্ছে আমরা হয়তো 24টা বিটের মধ্যে হচ্ছে নামায় ফেলতে পারলাম। তো এটা হচ্ছে অনেক বেশি ইফিশিয়েন্ট হবে, ফার্স্টলি মেমোরি স্পেসের জায়গা দিয়ে, বিকজ মেমোরিতে কম জায়গা খাবে। আর সেকেন্ডলি হচ্ছে স্পিডের জায়গা দিয়ে, বিকজ তুমি যখন 80টা বিট ট্রান্সমিট করবে তখন তোমার যে পরিমাণ টাইম লাগবে, 24টা বিট তুমি আসলে আরো ফাস্ট হচ্ছে ট্রান্সমিট করতে পারবে। সো এইভাবে হচ্ছে আমাদের হাফম্যান এনকোডিং যেটা করতে পারে, সে হচ্ছে যে টাইম কনজিউমেশনের যে জায়গাটা, সেটাকে হচ্ছে কমায় ফেলতে পারে প্রিভিয়াস যে মেথড ছিল সেই মেথডের জায়গা থেকে আর কি। এন্ড এইখানে আরো কিছু হচ্ছে ইন্টারেস্টিং ফিচার আছে, বা যেটা হচ্ছে আমরা আসলে এখানে দেখতে পারবো। সো সেই ফিচারটা কি, আমি যেগুলো অলরেডি বললাম যে এটা ফাস্ট হবে, কস্ট অনেক কম হবে, মেমোরি এফিশিয়েন্ট হবে, স্পিড হচ্ছে বাড়বে, সেগুলো তো বললামই আমি। এটার পাশাপাশি আরেকটা যেটা ফিচার, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা আহ এই দেখো এন, এই লেটারটা, এই লেটারটাকে রিপ্রেজেন্ট করার সময় আমার 4টা বিটের প্রয়োজন হয়েছে। আবার অন্যদিক দিয়ে ও, এই লেটারটা রিপ্রেজেন্ট করার সময় আমার মাত্র 2টা বিটের প্রয়োজন হচ্ছে। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস করে হাফম্যান, সেটা হচ্ছে যে লেটারটা অলরেডি হচ্ছে বেশি বেশি আছে, বা যে লেটারটা অলরেডি হচ্ছে অনেক বেশি পরিমাণ আছে তোমার মেসেজ, যেমন দেখো এই যে ওটা কিন্তু হচ্ছে আমাদের মেসেজে 3বার ছিল, আবার এন যেটা, এনটা কিন্তু মেসেজে মাত্র একবার ছিল। তো ও যেটা করে হাফম্যান, যে লেটারটা অলরেডি বেশি বেশি আছে সেটাকে রিপ্রেজেন্ট করার সময় সেটাকে কম সংখ্যক বিটের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করে। আর যে লেটার গুলো কম কম পরিমাণে থাকে, যেমন ধরো এস এন, ওদেরকে রিপ্রেজেন্ট করার সময় দেখো 4টা বা 4টা 4টা করে হচ্ছে ওদের বিটের প্রয়োজন হয়েছিল, বা 4টা বা 3টে এরকম।
আর যেগুলো হচ্ছে বেশি করে আছে লেটার, ওদের জন্য মাত্র 2টা বিট লাগছে আর কি। তো হাফম্যান এটাও এনশিওর করে যে যে লেটার গুলো অলরেডি বেশি বেশি, তাদেরকে সে কম কম বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, কারণ এটাই কিন্তু হচ্ছে লজিক্যালি সত্যি হওয়ার কথা। কারণ এই ওটা অলরেডি দেখো 3বার আছে, এখানে একবার ও আছে, এখানে একবার ও আছে, আবার এই জায়গায় আরেকটা হচ্ছে ও আছে। এখন যে লেটারটা অলরেডি বেশি আছে, ওদেরকে রিপ্রেজেন্ট করতে গেলে যদি তুমি বেশি বেশি বিটের ব্যবহার করো, তাহলে তো আলটিমেটলি ঘুরে ফিরে বিট বাড়বেই আলটিমেটলি। তো এই জন্য ও যেটা করে, ওর মেথডটাই এমন যে হচ্ছে যে লেটারটা অলরেডি বেশি, তাকে সে কম বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলা, তাহলে কি হবে, আলটিমেটলি বিটের পরিমাণটাও কম লাগবে। আর যে লেটারটা অলরেডি কম আছে এন, একে বেশি দিলে কোনো সমস্যা নেই, কারণ এন আসছেই একবার, সো একবার হয়তো 4টা বিট লাগবে। বাট ও যদি 4টা বিট লাগতো তাহলে সমস্যা হতো, কারণ এখানে একবার 4বার লাগবে, এখানে 4বার লাগবে, এখানে 4 বার লাগবে, সো ইফিশিয়েন্ট হচ্ছে না। তো হাফম্যান এটাও ইনশিওর করে যাতে হচ্ছে ওই বেশি লেটার গুলা বেশি বেশি যে লেটারটা আছে কাউন্টের দিক দিয়ে, তাকে যাতে কম্পিটিশন রিপ্রেজেন্ট করতে পারে আর কি। তো এটা হচ্ছে হাফম্যান এনকোডিং এর মেথড। বর্তমানে যদিও আসলে এটা এখন ইউজ করা হয় না, এর থেকে অনেক ইফিশিয়েন্ট মেথড আছে, বাট এটাও হচ্ছে আমাদের গ্রিডি টেকনিকটা আর কি, যে আসলে অলওয়েজ হচ্ছে মিনিমাম কে পিক করে করে দেন মার্জ করে মূলত হচ্ছে আমাদের ট্রিটা হচ্ছে কনস্ট্রাক্ট করা বা আলটিমেটলি ট্রিটা জেনারেট করা। সো এটাই হচ্ছে আমাদের হাফম্যান এনকোডিং এর কাজটা। এই সিমিলার এনকোডিং এর মতো এক্স্যাক্টলি অপোজিট ওয়েতে হচ্ছে আমরা আসলে ডিকোডিংটা হচ্ছে করতে পারি। তো ডিকোডিং করার সময় হচ্ছে আমাদের আর এবার হচ্ছে আমাদের নিজেদের ট্রি জেনারেট করতে হবে না, রাদার দেন ওরা আমাদেরকে ট্রি দিয়ে দিবে আর আমাদেরকে মেসেজটা বলে দিবে, আমরা সরি বিট বলে দিবে, আমরা ওখান থেকে মেসেজটা হচ্ছে বের করব। যেটা বললাম ডিকোডিং মানে হচ্ছে বিট থেকে মেসেজটাকে হচ্ছে বের করা। তাহলে ধরো আমাদের কাছে একটা ট্রি দিয়ে দিবে, তো আমি হচ্ছে একটা ট্রি বানায় ফেলি। এনকোডিং যেহেতু বুঝছো, ডেকোডিং আসলে আর আলাদা বোঝার কিছু নাই, একই কথা আর কি। তো আমি একটা ট্রি একে বানায় নিই আর কি। ধরো ট্রিটা হচ্ছে এমন যে এখানে ই আছে, এখানে ও আছে, এখানে একটা নোড, তারপর ধরো হচ্ছে এখানে এস আছে, এখানে এটা আছে, তারপর আমার কাছে এখানে এন আছে, এখানে একটা আছে নোড, আর এখানে একটা নোড আছে, এরকম। তো আমাকে হচ্ছে একটা ট্রি দিয়ে দেওয়া আছে, আর একটা মেসেজের সিকোয়েন্স দিয়ে দেওয়া থাকবে আর কি। তো ধরো আমার বিটের সিকোয়েন্স আর কি। তো ধরো আমার বিটের সিকোয়েন্সটা হচ্ছে এমন যে 0 1 1 1, তারপর হচ্ছে 0, তারপর 10 1 1 1 0 1 0 1 1, তারপর হচ্ছে 0 0 1, আর হচ্ছে 0 1 1 0 0 1 1 0। সো ধরো এই দুইটি ইনফরমেশন আমার কাছে দেওয়া, আমাকে হাফম্যান ট্রিটা দেওয়া আছে, আর আমার কাছে হচ্ছে ওরা একটা বিট সিকোয়েন্স দিয়ে দিছে। আমার কাজ হচ্ছে এই যে এখন আমার কাছে হাফম্যান ট্রিটা দেওয়া আছে, সেই হাফম্যান ট্রিটাকে আমরা ব্যবহার করব, আর হচ্ছে আমাদের যে বিটের সিকোয়েন্স দেওয়া আছে এটাকে আমরা ব্যবহার করব, এই দুইটাকে ব্যবহার করে এবার আমরা মেসেজটাকে নিজেরা বের করবো আর কি। তো মেসেজ বের করাটা এখন খুবই সহজ। আমরা এখন যেটা করবো, ফার্স্টে হচ্ছে ট্রিটার লেফট আর রাইট এর ওই নাম্বার দুইটাকে ইয়া করে ফেলবো, লাইক লেফট 0 রাইট 1। এই নোডের জন্য সেম, লেফটের বিটটা 0, রাইটের এজটা 1। এই নোডের জন্য লেফটের এজটা 0, রাইটের এজ যেটা সেটা হচ্ছে 1। এটা করার পর এবার আমরা একদম লেফট থেকে হচ্ছে পড়া শুরু করব। সো লেফট থেকে পড়া শুরু করে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, এবং আমরা প্রতিবার হচ্ছে রুট থেকে হচ্ছে শুরু করবো আর কি। তো আমাদের প্রথম যে মেসেজটা বা প্রথম যে লেটারটা সেটা হচ্ছে 0। তাহলে আমি এখন রুট থেকে শুরু করব, দেখবো রুট থেকে 0-তে আমাকে কি দিবে। সো রুট থেকে যখন আমি শুরু করে 0 করবো, 0-তে আমি এক স্টেপেই হচ্ছে একটা লেটার পেয়ে যাব, সেই লেটারটা হচ্ছে এন। তার মানে আমি বলতে পারি আচ্ছা আমার প্রথম যে 0টা সেটা হচ্ছে এন লেটারের জন্য, কারণ আমি একদম রুট থেকে শুরু করছিলাম, এবং 0 পাওয়ার মানে হচ্ছে আমি আসলে এন এর কাছে পৌঁছে গেছি বা এন লেটারটাকে পেয়ে গেছি। এরপর আছে আমি শুরু করি, এরপরে কি আছে, এরপরে হচ্ছে প্রথম লেটারটা হচ্ছে 1। তো যখন তুমি একটা লেটার পেয়ে যাবে, আবারও তুমি রুট থেকে শুরু করবা, মানে একটা লেটার পেয়ে গেলে আবার রুট থেকে শুরু করতে হয়, আর লেটার না পেলে সামনের দিকে আমরা আগাবো। তাহলে আমি এখান থেকে শুরু করতেছি, আমার প্রথম লেটারটা 1 বিট সিকুয়েন্সে। তো আমি প্রথম 1 করলে আমি এই ঘরটাতে এসে পৌঁছলাম, এই জায়গাটা। আচ্ছা, এরপর দেখি কি আছে, এরপর আবার আমার কাছে দিছে 1। তো 1 দেওয়া মানে এরপর এখান থেকে আবার আমাকে 1 এর কাছে যেতে হবে, 1 মানে আমি রাইটে যাবো। So আমি রাইটে গেলাম, আবার 1, এই ঘরটাতে আমি পৌঁছলাম। আচ্ছা, এরপরে দেখি কি আছে, এরপর আবার 1 দিচ্ছে, এরপর আবার 1 দেওয়া মানে হচ্ছে এখান থেকে আবার আমি রাইটে যাব, এই রাইটে গেলে আমি হচ্ছে আরেকটা লেটারকে পাইলাম, আমি ও। তার মানে এই যে পরপর 3টা 1 আছে, এই 3টা 1-এর মাঝ থেকে আমি আসলে একটা লেটারকে পাইলাম, সেই লেটারটা হচ্ছে আমাদের ও। So আমরা হচ্ছে এই পর্যন্ত করতে পারলাম। আচ্ছা, যখন যেটা বললাম, যখন তুমি একটা লেটারে পৌঁছায় যাবে, আবারও তুমি হচ্ছে রুট থেকে হচ্ছে শুরু করবা। আচ্ছা, আবার তাহলে আমরা রুট থেকে শুরু করে দেখি পরের কি বিটটা আছে। এর পরের বিটটা হচ্ছে 0। তাহলে আমি 0 এখান থেকে পিক করব, 0 পিক করলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি লেফটে একবারে পৌঁছে লেটার পেয়ে যাবো, তার মানে হ্যাঁ পরেরটা হচ্ছে আমার 0।
এন। আচ্ছা, তো আমি লিটার পেয়ে গেছি, আবার আমি রুট থেকে শুরু করতেছি। So আমি রুটের কাছে গেলাম। তো এরপরে দেখি আমি কি পাই। এরপর আমার প্রথম বিটটা হচ্ছে ওয়ান, তাহলে আমি ওয়ানের কাছে যাব। ওয়ানের কাছে গেলে আবার আমি এই ঘর, যেটা এই ঘরে পৌঁছালাম। তো এই ঘরে পৌঁছে যাওয়ার পর এরপর আমাকে দেখতে হবে পরের লেটারটা কি। পরের লেটারটা হচ্ছে জিরো। এরপরে জিরো করলে আমি এই যে এখানে এস আছে, এস এর কাছে পৌঁছাচ্ছি। দ্যাট মিনস এর পরের যে ওয়ান আর জিরো আছে, এইটা যেটা সেটা হচ্ছে আমার এস। তো এইভাবে আলটিমেটলি হচ্ছে আমাকে কি বলে যে ফুল যে হচ্ছে আমার কাছে লেটারটা দেওয়া আছে, বা আমাদের বাকি যে বিটটা আছে বাকি বিট গুলা ঠিক করে ফেলতে হবে। আমি যদি হচ্ছে এটা বাসায় করতে পারো পজ করে রেকর্ডিং পাওয়ার পর, অথবা হচ্ছে আমি যদি নিজে একবার এখন বলি লাইক এরপর আছে ওয়ান অন জিরো, বুঝতে পারছো ওয়ান, ফার্স্টে ওয়ান আসবে, দেন ওয়ান আসবে জিরো। এই ওয়ান অন জিরোর জন্য হচ্ছে আসবে ই। আবার হচ্ছে পর এখানে জিরো আছে, জিরোর জন্য আসবে হচ্ছে এস। এরপর হচ্ছে আমার এখানে ওয়ান জিরো আছে, এই ওয়ান জিরোর জন্য হচ্ছে আসবে আবার এস। আর ট্রিপল ওয়ান জিরো, এই ট্রিপল ওয়ান জিরোর জন্য আবার এই। তো এইভাবে হচ্ছে তুমি আলটিমেটলি তোমার যে মেসেজটা আছে মেসেজটা হচ্ছে ডিকোড করে ফেলতে পারবা তোমার হাফ ম্যান ট্রিটা আর তোমার যে গিভেন বিট সিকোয়েন্সটা আছে সেই বিট সিকোয়েন্স এর হচ্ছে মাধ্যমে। সো দ্যাটস ওয়াই এইভাবে হচ্ছে আমাদের দ্যাটস আমার হাফ ম্যান ডিকোডিংটা ওয়ার্ক, যেটা আসলে খুবই সহজ, এটার জন্য স্যার, আসলে আলটিমেটলি কিছু করা লাগে না। হ্যাঁ বলো। স্যার, এখানে কোনো এক্স্যাক্টলি ইয়া আছে? মনে করেন আমি ট্রিটা আঁকার সময় কি চাইলে আমি এনটাকে আমি এই সাইডে রাখতে পারতাম, না, রাইট সাইডে ট্রিটা আমরা আসলে এনটাকে? আঁকি নাই, ট্রিটা এবং হচ্ছে বিট সিকোয়েন্স এই মানে দুইটা আমাদের কাছে যদি দেওয়া মানে ছিল। এটার ক্ষেত্রে, মানে এটার ক্ষেত্রে না, মানে যদি আগেরটার ক্ষেত্রে আমি ভাবি যে আর আগে যে রুলটা করছি ওইটাতে তো আমরা ট্রি আঁকছি, এখন এখানে যে আমরা এনটাকে এই সাইডে লেখা হয়েছে, বাট এনটাকে কি আমরা চাইলে ওই সাইডে লিখতে পারতাম? না, যখনই হচ্ছে মানে আমরা কোনো কিছু অ্যাড করবো ট্রিটা কি বা উল্টা লেফটে। হইতে পারতো? না না না, ট্রিটা উল্টো হতে পারতো না, আমরা যখন অ্যাড করবো আমরা লেফটের দিকে হচ্ছে অ্যাড করতে থাকবো সবসময় বড় ভ্যালু গুলোকে। সো রাইটের ওকে দিকে স্যার। হচ্ছে করবো না। আর ডেকোডিং করার সময় এই যে যেহেতু আমরা এখন ডেকোডিংটা দেখতেছি, সো ডেকোডিং করার সময় আলটিমেটলি কখনো তোমাকে নিজেকে ট্রি বানাতে হবে না, ট্রিটা তোমার কাছেই দেওয়া থাকবে আর বিট সিকোয়েন্সটাও তোমার কাছে দেওয়া থাকবে, তোমাকে শুধু মেসেজটা বের করতে হবে আর কিছু না। সো ডেকোডিংটা অনেক সহজ, মানে এটার জন্য তোমাকে কোনো কষ্ট করতে হবে না। এন্ড কোডিং এর জন্য তোমাকে আর কি সব ক্যালকুলেশন করা লাগবে। যাক, এটাই হচ্ছে তাইলে আমার হাফ ম্যান ডিকোডিং এর কাজটা, যেভাবে আলটিমেটলি আমরা মেসেজটা হচ্ছে ডিকোড করতে পারি বা মেসেজটা হচ্ছে বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের তাহলে হাফ ম্যান এনকোডিং আর হাফ ম্যান ডিকোডিং এর কাজ ছিল। ডিকোডিং এর জন্য আসলে কিছু লেখার নাই, কারণ এটা জাস্ট একটা মেথড ছিল আর কি, যেটা তুমি দেখে বুঝতে পারছো। ওকে, সো এর পরে হচ্ছে তাহলে এই তো আমরা হাফ ম্যানের কাজটা করলাম, যেটা গ্রেডিট হচ্ছে ফার্স্ট একটা এক্সাম্পল ছিল হাফ ম্যান এনকোডিং হাফ ম্যান ডিকোডিং করা। আর এই সেকেন্ড প্রবলেমটা তাহলে এখন আমরা দেখি, এটা খুবই সহজ এবং খুবই মজার আর কি। এই প্রবলেমটার নাম হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো আমরা এখন দেখবো যে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা আসলে কি এবং এটা কিভাবে ইউটিলাইজ করতে হয় সেটা আর কি। ওকে, সো এটা হচ্ছে আমার নিজেরও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, বিকজ এটা অনেক সুন্দর একটা গল্পের মধ্যে মতো করে হচ্ছে বলা যায়। সো এটা বুঝতে গেলে ফ্র্যাকশনাল ন্যাপস্যাকটা তুমি ধরতে পারো যে তুমি নিজে হচ্ছে একটা চোর। এন্ড তোমার কাজ হচ্ছে ধরো রাতের বেলা যখন হচ্ছে মানুষ ঘুমায় তখন তার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে জিনিসপাতি চুরি করে, এটা হচ্ছে তোমার কাজ আর কি। এখন ডেফিনেটলি যখন তুমি চুরি করতে যাও, তো ডেফিনেটলি একটা মানুষের বাসায় হচ্ছে কিছু আইটেম থাকবে। সেটা যে কোনো র্যান্ডম আইটেমই হইতে পারে। এন্ড সেই আইটেমের পাশাপাশি হচ্ছে সেই আইটেমের কিছু প্রাইসও থাকবে। স্বাভাবিকভাবে ধরো গোল্ড আছে, গোল্ডের প্রাইস অনেক বেশি। আবার ধরো অন্য কোনো আইটেম আছে সেটা হয়তো প্রাইস কম। তো তুমি যেহেতু একটা ইফিশিয়েন্ট চোর বা ইফিশিয়েন্ট থিপ, তো তোমার হচ্ছে টার্গেট হচ্ছে এমন আইটেমই তুমি আসলে পিক করবা যে আইটেমটার হচ্ছে ভ্যালু অনেক বেশি। কিন্তু এটা প্রবলেম হচ্ছে যে তুমি আসলে ওই বাসায় তোমার তো অবশ্যই মানে এটা হলে সব থেকে ভালো হইতো যে তুমি ধরো হচ্ছে সবকিছু একবারে নিয়ে নিবা বা যা আছে চুরি করার মতো। বাট তুমি সবই আসলে নিতে একবারে পারবে না, কারণ তোমার কাছে একটা লিমিটেশন থাকবে। সেই লিমিটেশন থেকে তোমার কাছে একটা ন্যাপস্যাক থাকবে আর কি। ন্যাপস্যাকের বাংলা হচ্ছে আমরা একদম এটা পিওর বাংলা হচ্ছে বস্তা, মানে আলটিমেটলি যেখানে আমি কোন একটা আইটেমকে রাখতে পারি সেরকম। তো ধরো তুমি যখন এরকম চুরি করতে গেছো, সো তোমার কাছে হচ্ছে একটা ন্যাপস্যাক দিয়ে দিচ্ছে ওরা, বা তুমি চুরি করতে যাওয়ার সময় একটা ন্যাপস্যাক হচ্ছে নিয়ে দেন হচ্ছে চুরি করতে গেছো, বা একটা বস্তা নিয়ে গেছো এবং ধরো একটা বস্তার আইটেম আছে সেটা ধরো 5 কেজি। তার মানে তুমি যখন চুরি করতে যাবো কখনই 5 কেজির বেশি জিনিসপাতি তুমি আসলে চুরি করতে পারবে না, মানে তুমি যাই চুরি করো না কেন ম্যাক্সিমাম হচ্ছে তোমার লিমিট 5 কেজি। তো এখন তোমাকে আর কি এখন ইফিসিয়েন্টলি ভাবতে হবে যে আচ্ছা, যে তুমি 5 কেজি চুরি করতে চাও, তাহলে এমন কোন কোন আইটেম আছে বা এমন কোন আইটেম গুলো আছে যেগুলো যদি তুমি পিক করো তাহলে তোমার সব থেকে বেশি হচ্ছে লাভ হবে বা প্রফিট গেইন করতে পারবা, যখন তুমি সকালবেলা এগুলো হচ্ছে সেল করে দিবা তখন যাতে বেশি
প্রফিট হবে এমন কোন কোন আইটেম তুমি নিতে পারো। এখন ধরো তুমি যখন ওই পাশে চুরি করতে গেছো, তো তোমার কাছে হচ্ছে কিছু আইটেম তুমি দেখতে পারছো, এবং সেই আইটেম গুলার ধরো প্রাইস গুলো হচ্ছে তুমি অলরেডি জানো। ধরো আমরা হচ্ছে একটা আইটেম গুলা কয়েকটা দিই। ধরো তুমি যখন গেলা তোমার কাছে এখানে কিছু আইটেম আছে, সেই আইটেম গুলার সাপোজ কি থাকবে, আইটেম গুলার হচ্ছে কিছু প্রাইস আছে, আইটেম গুলার হচ্ছে কিছু ওয়েট আছে, এটা আছে। ধরো আইটেম গুলো কি, আমি ধরো র্যান্ডমলি ধরো কিছু আইটেম এগুলো জাস্ট র্যান্ডমলি নাম নিচ্ছে। ধরো তুমি চুরি করতে যাওয়ার সময় দেখছো তোমার কাছে চারটা আইটেম আছে, চারটা আইটেম হচ্ছে এবিসিডি। এই আইটেমটা ধরো হচ্ছে, এই আইটেমটা আছে হচ্ছে, এই আইটেমের ওয়েট ধরো হচ্ছে কত দিব, ধরো 2 কেজি। সেম ভাবে ধরো হচ্ছে বি আইটেম, এটার ওয়েট ধরো হচ্ছে 1 কেজি আছে। সি আইটেমটা হচ্ছে ধরো তোমার কাছে হচ্ছে 5 কেজি। আর ডি আইটেমটা এটা ধরো তোমার কাছে দেওয়া হচ্ছে 3 কেজি। আর প্রাইসের কথা যদি আমি বলি, প্রাইসটা হচ্ছে ধরো এই আইটেমটার প্রাইস হচ্ছে 140, বি আইটেমের ধরো প্রাইস হচ্ছে 200, সি আইটেমের প্রাইস যেটা এটা ধরো হচ্ছে 150, আর ডি আইটেমের ধরো প্রাইস হচ্ছে 240। এরকম করে তার মানে হচ্ছে তুমি যখন চুরি করতে যাও তুমি সব ইনফরমেশন ধরো তুমি জানো, লাইক আইটেম গুলা কি, এই আইটেমের প্রাইস কত, আর এই আইটেমটা টোটাল কত কেজি আছে আর কি ওখানে বা ওই বাসাটাতে। তো এরকম করে হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার আইটেম তার প্রাইস তুমি জানো, তার ওয়েটও তুমি জানো। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে যেটা বললাম আমি অলরেডি, যে তুমি যদি এখন চাও সবকিছু টিক করতে করতে পারবো না, কারণ তোমার ন্যাপস্যাকের সাইজটা কিন্তু 5 কেজি ছিল, 5 কেজির বেশি চুরি করতে পারবো না। তো তুমি আসলে চাইলেও সব নিতে পারবে না, এখন তোমাকে বুঝে বুঝে নিতে হবে যে কোন কোন আইটেম তুমি নিলে তুমি সব সময় সব থেকে বেশি গেইন করতে পারবা। আর এখন এখানে একটা ইনফরমেশন আমি বলে দিই, প্রবলেমের নামের মধ্যে কিন্তু বলে দিছে দেখো, ফ্র্যাকশনাল ন্যাপস্যাক। তো এই কথাটার মানে হচ্ছে যে এমন না যে তুমি যদি এই আইটেমটাকে পিক করো, এই আইটেমের 2 কেজি যে নিতে হবে এমন কোনো কথা নেই আর কি। তুমি যদি চাও যে তোমার কাছে যদি মনে হয় এই আইটেমটাকে ফুললি না নিয়ে এটাকে তুমি ফ্র্যাকশনাল নিবা, মানে হচ্ছে এই আইটেমের ধরো 1 কেজি নিবা, তুমি চাইলে এটা নিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট তাহলে যেটা হবে যে তোমার টোটাল 2 কেজির জন্য যেহেতু তোমার টোটাল প্রাইস 140 টাকা তুমি প্রফিট পাইতো, বাট 1 কেজি যদি তুমি এই আইটেমটাকে চুরি করো, সেক্ষেত্রে তুমি হচ্ছে পুরো 140 টাকা পাবো না, তুমি এটার হাফ পাবা, 70 টাকা পাবা। লাইক স্বাভাবিকভাবে এটা তো বোঝা যাচ্ছে যে 2 কেজির জন্য যখন আমার 140 হবে, তার মানে 1 কেজির জন্য আমার এটা 70 হবে। সেম ভাবে আবার যদি তুমি ডি আইটেমের কথা বলো, যে আচ্ছা তোমার ইচ্ছা হচ্ছে ডি আইটেমটাকে তুমি 3 কেজি নিবা না, 2 কেজি চুরি করবা ডি আইটেমের, তাহলে কি হবে, তাহলে হবে যেটা যে 3 কেজির জন্য তুমি প্রফিট গেইন করতে পারছো 240 টাকা। বাট তাহলে 2 কেজির জন্য কত হবে, 1 কেজির জন্য 80, 2 কেজির জন্য পাবে 160, তখন তোমার প্রফিট হবে 160। সো তুমি চাইলে আইটেম গুলোকে ফ্র্যাকশন করেও নিতে পারো, কোনো সমস্যা নাই। চাইলে তুমি এটাকে ফুললিও নিতে পারো, চাইলে তুমি এটাকে নাও নিতে পারো। লাইক না নিলে কোনো টাকা পাবা না, ফুললি নিলে ফুল টাকা পাবা, ফ্র্যাকশন করে নিলে হচ্ছে ওই ফ্র্যাকশন অনুযায়ী তুমি টাকা পাবা। So এই হচ্ছে কোশ্চেনটা। আর ন্যাপস্যাক তুমি বলেই দিলাম যে আমাদের যে চুরি করার যে ম্যাক্সিমাম লিমিট সেটা হচ্ছে আমার কাছে 5 কেজি। তো এখন কোশ্চেন হচ্ছে যে আলটিমেটলি এই তো আমার প্রবলেম বলা শেষ, আমার কাছে এখানে প্রবলেম বলার কিছু নাই। তো তোমার ন্যাপস্যাকের ওজন 5 কেজি। এখন কোশ্চেন হইলো যে কোন আইটেমটাকে কত অ্যামাউন্টে তুমি চুরি করলে সকালবেলা যখন তুমি এটাকে চোর বাজারে সেল করবা তখন তুমি ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারবা। এটাই এখন তোমাকে ডিসাইড করতে হবে অ্যাজ এ চোর। তো এটাই হলো ফ্র্যাকশনাল অ্যাপসেট প্রবলেম, মানে খুবই সহজ একটা প্রবলেম এবং এটার সলিউশনটা অনেক বেশি সহজ আর কি। তো কেউ যদি চাও তাহলে ভাবতে পারো, আমি 1 মিনিট পর হচ্ছে সলিউশন বলে দিব আর কি। আর যদি কারো কোনো মাথায় আইডিয়া আসে তাহলে বলতে পারো, এটা অনেক সহজে আসলে করে ফেলা যায়। আম এআর, তুমি এআর ডি নিতে চাও? তোমার লজিকটা কি এআর ডি নেওয়ার ক্ষেত্রে? না এআর, স্যার, তাইলে স্যার ডি, ডি, বি আর হচ্ছে এর একটা পার্ট, আচ্ছা। সো ডি, হাফ। ওকে, সো তুমি ডি নিবা, বি নিবা, আর এর হচ্ছে হাফ নিবা। ওকে, তো একটু এক্সপ্লেন করো তো যে আসলে তুমি কিভাবে কিভাবে অ্যান্সারটা বললা। তোমার অ্যান্সারটা পুরো 100% কারেক্ট হয়েছে, বাট একটু তুমি শেয়ার করো যে তোমার লাইক তোমার বিহাইন্ড দ্য থট কি ছিল। স্যার এখানে হচ্ছে মানে ডি কে যদি মানে 240 কে 3 দ্বারা যদি ভাগ করি তাহলে যে আহ, হুম হুম, মানে যে 80 ওই আসে, 80 80 হ্যাঁ। আসে, ওইটা হচ্ছে মানে সেকেন্ড হাইয়েস্ট। আর এখানে রাইট। ফার্স্ট হাইয়েস্ট হচ্ছে বি এর যে প্রাইসটা আছে 200টা। সো হুম এই জন্য হচ্ছে
এই দুইটাকে হচ্ছে নিছি। আর এ হচ্ছে একটা পার্ট নিছি কারণ এটা বাকি থাকে 5 কেজি থেকে, দুইটা নেয়ার পর 1 কেজি বাকি থাকে, তো সেটা হচ্ছে 140 কেজি 2 দিয়ে ভাগ করে থাকে 70, সেটা হচ্ছে থার্ড হাইয়েস্ট। রাইট, এই ভেরি জন্য গুড, ওটা নিছি। ওয়েল ডান। লাইক ফয়সাল আহমেদ যেটা বলছে এক্স্যাক্টলি এটাই হচ্ছে সলিউশন, এবং এক্স্যাক্টলি ওর রিজনটা হচ্ছে 100% হচ্ছে কারেক্ট ছিল। ফয়সাল, তোমার হচ্ছে, তোমাকে আমি বোনাস মার্ক দিব, তুমি আমাকে মনে করায় দিও আর কি পরে কখনো, লাইক কোথাও যদি কম মার্ক থাকে লাইক আমাকে মেইল দিয়ে দিও আর কি। লাইক তুমি এক্স্যাক্টলি সেম এক্স্যাক্ট অ্যান্সারটাও দিছো এবং হচ্ছে রিজনটাও 100% ঠিক ছিল। সো ওর যে ফয়সাল যে রিজনটা বললো সেটা হচ্ছে যে আমরা এই প্রবলেমটা সলভ করার সময় আমরা হচ্ছে টোটাল প্রাইস ওয়েট এগুলাতে ফোকাস না করে আমরা দেখবো যে 1 কেজির জন্য কোনটাতে হচ্ছে অ্যামাউন্ট আমি বেশি পাবো। লাইক আমি যদি 1 কেজি চুরি করতাম, ইন দ্যাট কেস হচ্ছে কোথায় হচ্ছে আমি আসলে বেশি প্রফিট গেইন করতে পারবো। তো আমি, ও যেটা করছে ও হচ্ছে সব ক্ষেত্রে প্রফিট বাই ওয়েট এটা দ্বারা হচ্ছে ভাগ করছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে আইটেমের জন্য। সো প্রফিট বাই ওয়েট যখন করে তখন ও দেখতে পারছে যে আচ্ছা এই আইটেমের 1 কেজি চুরি করলে আমি পাবো হচ্ছে 70 টাকা। বি আইটেমের জন্য 200 কে যখন আমি 1 দ্বারা ভাগ করবো এটার জন্য পাবো আমি 200। সো সি আইটেমের জন্য 150/5 করলে আমি পাচ্ছি 30, আর ডি আইটেমের জন্য হচ্ছে 240/3 করলে আমি পাচ্ছি হচ্ছে 80। এরকম করে হচ্ছে ও ভ্যালু গুলো পাইছে। এখন ফয়সাল ভাবছে যে আচ্ছা আমার যেহেতু এইভাবে আমার আইটেম গুলো আসছে, তো যেহেতু বি আইটেমের 1 কেজিতে আমি 200 করে হচ্ছে গেইন করতে পারতেছি, তাহলে অবশ্যই তো আমার এটা আসলে নেওয়া উচিত। তো ওর আইডিয়াটা হচ্ছে এভাবে আগে P/W করে সবগুলোর দেখবে 1 কেজিতে কত করে ওয়েট, 1 কেজিতে কত করে প্রফিট আছে, দেন যেটা হচ্ছে প্রফিট গুলো বেশি সেটাও বেশি বেশি করে নিচ্ছে। দ্যাটস ওয়াই হচ্ছে ও আইডিয়াটা বলছে যে ও হচ্ছে বিটাকে আগে ফুললি নিবে। বিটার কত নিবে, বিটার 1 কেজি ছিল, বিটার 1 কেজি ফুল নিবে। তো বিটার 1 কেজি যখন নেওয়া হয়ে যাবে চুরি করার সময়, তখন হচ্ছে বিটা যখন 1 কেজি হয়ে গেল আমার, এটা যখন অন্য কালার দিয়ে ব্লু, এরপর দেখবো যে নেক্সট আমার কাছে কি নেওয়া যায়। নেক্সট প্রফিটের দিক দিয়ে হচ্ছে আমার কাছে হচ্ছে ডি আছে, যেটা আলটিমেটলি হচ্ছে 80 দিবে আমাকে পার কেজিতে। তো এরপরও হচ্ছে ডিটাকে নিবে এবং ডিটাকে বেশি বেশি নিবে যতখানি নেওয়া যায়, কারণ ও হচ্ছে ডিটাই আমাকে বেশি প্রফিট দিচ্ছে এবং এটার 3 কেজি আছে, সো 3 কেজি নিবে, কারণ আরো যদি নেওয়ার উপায় থাকতো আরো হয়তো ও নিত। আচ্ছা, তাহলে আমার 4 কেজি ফিল আপ হইলো। এরপর আমার কাছে আর 1 কেজি বাকি আছে, 1 কেজি বেশি আমি নিতে পারবো না কারণ ন্যাপস্যাক 5 কেজি পর্যন্ত ছিল। তো এরপরের জন্য ও কি করতে পারে, আচ্ছা আমার কাছে এখন এরপরে প্রফিট বেশি দিবে এ, সো এ কে হচ্ছে পিক করবে, বাট এ টা কিন্তু হচ্ছে পুরা নিতে পারবে না, এ হচ্ছে 1 কেজি নিতে হবে তার। সো দ্যাটস ওয়াই হচ্ছে ও 1 কেজি হচ্ছে এখান থেকে পিক করছিল। সেখান থেকে যখন তুমি 1 কেজি পিক করবা তার মানে তুমি টাকা আসলে অর্ধেকই পাবা, 70 টাকা, বাট এটাই হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে টোটাল প্রফিট কত গেইন হবে, বি এর 1 কেজির জন্য হচ্ছে তুমি পাচ্ছ 200, আর ডি এর 3 কেজির জন্য তুমি পাচ্ছ হচ্ছে 240, আর হচ্ছে ফাইনালি এ যেটা ছিল, এর হচ্ছে আমরা আসলে পুরোটা নিতে পারিনি, এর আমাকে অর্ধেক নেওয়া লাগছে, তার মানে 2 কেজির জন্য 140 হলে 1 কেজির জন্য পাবো হচ্ছে 70। রাইট, সো এখন এই টোটালটা আমরা অ্যাড করে যত আসে কত 240 510 আর কি, তার মানে হচ্ছে এই ক্ষেত্রে বা এই সিনারিওতে তুমি ম্যাক্সিমাম যে প্রফিটটা গেইন করতে পারবা সেটা হচ্ছে 510 টাকা। এর বেশি তুমি কোনোভাবেই হচ্ছে প্রফিট গেইন করতে পারবা না যদি তোমার ন্যাপস্যাকের সাইজটা হচ্ছে 5 কেজি লিমিট করে বলে দেয় আর কি। এন্ড ফয়সাল অনেক সুন্দর করে হচ্ছে এক্সপ্লেন করে এটা বলে দিছে আনসারটা হচ্ছে কিভাবে আসবে। সো দ্যাটস গ্রেট। ওকে, তো এইভাবে হচ্ছে মূলত আমরা আমাদের একটা ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেম যেটা সেটা হচ্ছে সলভ করতে পারি, এবং এটাই হচ্ছে ফ্র্যাকশনাল ন্যাপস্যাক প্রবলেমটা, এবং এভাবে আমরা এটা সলিউশনটা আসলে করি। জাস্ট হচ্ছে আমরা দেখি আমার প্রাইস ওয়েট গুলা কি, যেটা বেশি সেটাকে আমরা পিক করতে থাকবো, আর যেটা হচ্ছে নিতে পারতে মানে লাস্টে যে ফ্র্যাকশনাল লাগলে সেটা নিব, আর যদি ফুল নিতে পারি ফুল নিব, না নিতে পারলে নিব না। তো এইভাবে আমরা এটা করি, এবং এটাও একটা গ্রিডি মেথড, বিকজ দেখো আমরা কিন্তু এখান থেকে প্রাইস বাই ওয়েট করে যেটা ম্যাক্সিমাম শুধু সেটাকেই আমরা বারবার পিক করতেছি আর কি, লাইক যেটা আমাকে বেশি গেইন দিচ্ছে আর কি। সো এই হচ্ছে তাইলে আমাদের সেকেন্ড যে গ্রিডি মেথডটা। মজার বিষয় হচ্ছে এই ন্যাপস্যাক প্রবলেমটা যখন ফ্র্যাকশনাল না থেকে যদি তোমাকে যখন এটা বলে দিবে যে আচ্ছা তুমি ফ্র্যাকশন নিতে পারবে না, বা তোমাকে হচ্ছে এটা আলটিমেটলি ভেঙে কি বলা যে ফুল নিতে হবে অথবা নিতে পারবে না, এরকম হয়ে যাবে, তখন জিনিসটা ডিফারেন্ট দাঁড়ায়। ওটা পরে একসময় এক্সপ্লেন করবো আর কি। যাই হোক, so এই হচ্ছে তাহলে আমাদের গ্রিডি দুইটা মেথড ছিল। একটা হচ্ছে আগে তো আমরা গুলো দেখছিলাম, আর আজকে হচ্ছে স্পেশাল দুইটা প্রবলেম, একটা হচ্ছে হাফম্যান কোডিং আর একটা হচ্ছে আমাদের এই ফ্র্যাকশনাল ন্যাপস্যাক, এবং তারা কিভাবে কাজ করে এবং প্রবলেমটা আসলে কি ছিল সেটা আর কি। ওকে, সো আজকের